জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। বিচার, সংস্কার, জুলাই সনদ ও নির্বাচনী রোডম্যাপ একই সঙ্গে ঘোষণা করার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন দেশের মানুষের আস্থা হারিয়েছে। এই অন্তর্বর্তী সরকারকে শুধু নির্বাচন নয়, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন। রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত, তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, জুলাই ঘোষণাপত্র এবং বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া। আমরা নির্বাচন কমিশন নিয়ে বলেছি, নির্বাচন কমিশনে আমাদের একটি কর্মসূচি ছিল। নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা, যে আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি। নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে, তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। সেই আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে, অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি। জুলাই স্পিরিট ভেঙে গেলে এর দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। দেশের চলমান সংকট মোকাবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি বলেন, ডক্টর ইউনূসকে এই আসনে বসিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা, শহীদের পরিবার ও আহতরা। প্রধান উপদেষ্টা তাদের ফেলে যেতে পারেন না। তাছাড়া ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করলে এই সরকারের এক সেকেন্ডেরও বৈধতা থাকবে না বলেও দাবি তার। বলেন, বিচার ও সংস্কারের কথা না বলে দলটি শুধু নির্বাচন দাবি করছে, যা দিল্লির প্রেসক্রিপশন বলেই মনে করছে ছাত্র জনতা। অন্যদিকে এনসিপির সমালোচনা করে বলেন, জুলাই ঐক্য বিনষ্ট করছে দলটি। দেশের চলমান সংকট নিরসনে সেনাবাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিরত থাকা, ডক্টর ইউনূসকে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা বৃদ্ধি ও ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ। এই সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ, আবারও বলছি কেউ কেউ, ক্ষমতাকে 5 বছর পর্যন্ত প্রলম্বিত করতে চান। ডক্টর ইউনূস যেখানে বলেছেন জুনের পরে আমার 1 মিনিট থাকার ইচ্ছে নাই, সেখানে তারা 5 বছর পর্যন্ত থাকার স্বপ্ন দেখেন, এবং এইটাই এই সরকারের বড় দায় হয়েছে। নাম্বার 2, আপনারা জানেন ডক্টর ইউনূসের ইমেজ ব্যবহার করে এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। কোনো কারণে যদি জুলাই হেরে যায়, বাংলাদেশ যদি আবার দিল্লির ষড়যন্ত্রে পা দিয়ে তার স্বাধীনতা সার্বভৌমত্ব ব্যাহত হয়, এর প্রধান দায় বাংলাদেশের দুটো। প্রথমত, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, তারা সংস্কার এবং বিচারের কথা না বলে শুধুই নির্বাচনের কথা বলছে। আমরা তার পক্ষে কিভাবে দাঁড়াবো? সুতরাং বিএনপির উচিত ছিল এই জুলাইয়ের সমস্ত আন্দোলনের স্টেক নেওয়া। সমস্যা যত বড়ই হোক, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মগবাজারে শুরা অধিবেশনে বলেন, কোনো দল বা সংগঠনের ভুল বোঝাবুঝির জন্য জাতি ফের সংকটে পড়লে এই দায় কেউ এড়াতে পারবে না। বিগত কয়েকদিনের ঘটনা দেশের মানুষকে বিচলিত করে রেখেছে। দেশের চলমান পরিস্থিতি বন্ধে কাদা ছোড়াছড়ি বন্ধ হওয়া উচিত বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির। বলেন, সমস্যা যত বড়ই হোক, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বিকেলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে জামায়াতে ইসলামী। মানবিক চ্যানেল প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, এমন স্পর্শকাতর বিষয় সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। সমস্যা যত বড়ই হোক, সে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে, এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক, তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। কিন্তু এখন পর্যন্ত দুটি রোডম্যাপের কোনোটাই জনগণের সামনে আসেনি।
আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। নির্বাচন নিয়ে চাপের মুখে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বাংলাদেশ সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, পদত্যাগ ঘোষণার বক্তব্যের খসড়া তৈরির পর্যায়ে পৌঁছে গিয়েছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তবে এমন পদক্ষেপে বাংলাদেশ আরও অস্থিতিশীল হবে। উপদেষ্টারা এই বিষয়টি বোঝাতে সমর্থ হওয়ায় পরিকল্পনা থেকে সরে আসেন ডক্টর ইউনূস। সরকারের আরও এক কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস লেখে, দেশের গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে যাদের সাহায্য করার কথা, তাদের কেউ কেউ তাকে উপেক্ষা করছে বলে মনে করেন ডক্টর ইউনূস। মার্কিন গণমাধ্যমটির দাবি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা উচিত। সম্প্রতি সেনা প্রধানের এমন বক্তব্যে অখুশি হন প্রধান উপদেষ্টা। বিএনপি ও জামায়াতে ইসলামীকে বৈঠকে বসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানা গেছে, শনিবার সন্ধ্যায় প্রথমে বিএনপি এবং পরে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যা 7:30টায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে ডক্টর ইউনূসের সঙ্গে। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন জামায়াতে ইসলামীর নেতারা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে নির্বাচন ও রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার বিষয় বিশেষভাবে গুরুত্ব পাবে। রাজশাহী ও রংপুর বিভাগের নেতাকর্মীদের নিয়ে বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা তৈরি হয়েছে। বিকেল 3টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন বগুড়া সেন্ট্রাল মাঠ থেকে সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, কেন্দ্রীয় নেতাদের কারা আজকের সমাবেশে অংশ নেবেন, একটু বিস্তারিত জানাবেন সেই সমাবেশের। ফরহাদ, আজকের যে তারুণ্যের সমাবেশ সেটি দুইটি বিভাগকে ঘিরে এবং দুইটি বিভাগের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য, তিনি থাকবেন। এছাড়া রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব, তার থাকার কথা রয়েছে। তবে ইতিমধ্যে তুমুল বৃষ্টি, আমরা সকাল থেকে দেখেছি। বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা মিছিল নিয়ে এখন ঝিরিঝিরি বৃষ্টি যদিও অপেক্ষা করে এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছেন একেবারে মূল মঞ্চ যেটি রয়েছে সেখানে আমরা রয়েছি। সেখানে নেতাকর্মীরা দলে দলে এসে স্লোগান দিচ্ছেন এবং আজকে যেহেতু তারুণ্যের সমাবেশ, জানেন 3টি সংগঠন, তারুণ্য নির্ভর যে সংগঠন রয়েছে, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দল, তাদের সমন্বয়ে যেহেতু হচ্ছে, সেই 3টি দলের যে 6 জন সাধারণ সম্পাদক এবং সভাপতি, তারা 6 জন থাকবেন। সেই সাথে ওসিলাম রিজভী থাকবেন এবং নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য, তিনি থাকবেন। এবং আজকের এই রংপুর ও রাজশাহী বিভাগের যেহেতু তারুণ্যের সমাবেশ, এই দুটি বিভাগ থেকে যতগুলো জেলা রয়েছে, উপজেলা রয়েছে, সবগুলো থেকে নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। রাতেই অনেকেই এসেছেন গাড়িতে করে, যাদের কাছের উপজেলা যেগুলো রয়েছে, বিশেষ করে বগুড়া যারা রয়েছে, তারা সকাল থেকে রওনা দিয়েছেন এবং বৃষ্টি উপেক্ষা করে ইতিমধ্যে মাঠে প্রবেশ করতে শুরু করেছেন নেতাকর্মীরা। এবং আমরা এখানে ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল, যুব দলের নেতাকর্মীদেরকে দেখতে পাচ্ছি। এবং এই যে আজকের তারুণ্য সমাবেশ, সেটি আনুষ্ঠানিকভাবে তারা বিকেলে শুরু করবেন এবং তখনই নজরুল ইসলাম খান এবং রুহুল কবির রিজভী সহ তারা কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। এবং জানেন, বাংলাদেশের যে চলমান যে পরিস্থিতি এখন রয়েছে, সেখানে এই যে তারুণ্য নির্ভর দল গড়তে চায় বিএনপি এবং সেই সাথে তারা আগামীর রাজনীতিতে তরুণদের যে অংশীদারিত্ব সেটি তারা বাড়াতে চান। সেক্ষেত্রে তারা 3টি বিভাগে, অর্থাৎ 2টি বিভাগ ইতিমধ্যে করে ফেলেছেন। তারা তাদের কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগ মিলে চট্টগ্রামে করেছেন এবং আমরা খুলনাতে দেখেছি, অর্থাৎ তাদের যে সাংগঠনিক বিভাগগুলো রয়েছে। এরপর আজকে বগুড়া, গতকাল এখানে বগুড়াতে সেমিনার হয়েছে, অর্থাৎ যেখানে 31 দফা রাষ্ট্র সংস্কারের যেটি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার এই 31 দফাকে তারুণ্যের মাঝে ছড়িয়ে দিতে এবং তারুণ্যের অংশীদারিত্ব বাড়াতে সেখানে হাতে কলমে এবং তাত্ত্বিক যে বিষয়গুলো রয়েছে এবং কিভাবে আগামী রাজনীতি তাদের
অংশীদারিত্ব বাড়ানো যায় সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবং আজকে মাঠের রাজনীতিতে কিভাবে নেতৃত্ব দেওয়া যায় এবং মাঠের রাজনীতিতে তরুণরা কিভাবে নেতৃত্ব দিবে, তাদের নেতৃত্ব গুণ বাড়ানোর ক্ষেত্রে এবং রাজনৈতিক সচেতন করার ক্ষেত্রে, তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই তাদের আজকের যে সমাবেশ সেটি কিছুক্ষণ পরেই ফরহাদ এখানে শুরু হবে। এবং আমরাও সেটি ইতিমধ্যে দেখছি যে বিভিন্ন জেলা উপজেলা থেকে বিশেষ করে রংপুর এবং এই বগুড়া আশপাশের যেই জেলা উপজেলাগুলো রয়েছে সেখান থেকে তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন, আগামীর রাজনীতি যাতে পুরনো যে ফ্যাসিবাদ ছিল সেটি যাতে আবার কায়েম না হয় তারা সেটি চান এবং যারা এত বছর ভোট দিতে পারেন না তারা সুষ্ঠুভাবে ভোট দিতে চান এবং গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য তারা রাজপথে থাকতে চান। তো এই ছিল ফরহাদ আমার কাছে বগুড়া সেন্টার ফিল্ড থেকে সবশেষ। বগুড়া থেকে সরাসরি যুক্ত ছিলেন তারুণ্যের সমাবেশ থেকে সহকর্মী সিফাত শাহরিয়ার। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশ থেকে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের সিদ্ধান্ত নিয়েছে দুদক। শনিবার দুদক কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে। দুদক জানায়, মোয়াজ্জেম হোসেন এপিএস থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ শেষে আরও যাচাই বাছাইয়ের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। সম্প্রতি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা নানা রকম দুর্নীতির খবর গণমাধ্যমে প্রচারিত হলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিতভাবে ও সংবাদ সম্মেলন করে প্রকাশ্য ক্ষমা চাইতে এনসিপি নেতা সার্জিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সার্জিস আলমকে এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। 22 মে হাইকোর্ট ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশ চেয়ে রিট খারিজ করে আদেশ দেন। এই আদেশের পর ফেসবুক পোস্টে এনসিপি নেতা সার্জিস আলম লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? এই পোস্টকে কেন্দ্র করে পাঠানো নোটিশে সার্জিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে নোটিশ পাওয়ার 2 ঘন্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় আইনজীবী। তার যে মন্তব্যটা টোটালটাই হচ্ছে হাইকোর্টের উপর নগ্ন হস্তক্ষেপ এবং এই হাইকোর্টের অস্তিত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, যার ফলে আমি মনে করি এটা আদালত অবমাননার শামিল। তাই আজকে আমি জনাব সার্জিস সাহেবকে 2 ঘন্টার নোটিশ প্রাপ্তির পরে 2 ঘন্টা সময় দিয়ে একটা আদালত অবমাননার নোটিশ দিয়েছি এবং এই নোটিশে আমি বলেছি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বরাবর রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চাইতে এবং প্রেস কনফারেন্স করে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি নোটিশটা দিয়েছি। পাচারের অর্থ ফিরিয়ে আনা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অঙ্গীকার। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হওয়ায় তা ফেরত পাঠাতে চাপ তৈরি হয়েছে। পাচারকৃত অর্থ ফ্রিজ করায় অর্থ ফেরত আনার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে দেশের প্রথম ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এই স্কিমের আওতায় পিকেএসএফ অংশীদার এমএফআই গুলোতে 240 কোটি টাকার রিজার্ভ তহবিল ভিত্তিতে ব্যাংক ঋণ গ্যারান্টি দেবে। ঋণের গ্যারান্টি অনুযায়ী এককালীন 0.5% কমিশন আদায় করা হবে। এর মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ের ব্যাংক ঋণ পাওয়া সহজ হবে। সরকার ও এডিবির সহায়তায় এই পাইলট প্রোগ্রামে এদিন চুক্তিবদ্ধ হয়েছে 5টি বেসরকারি ব্যাংক ও নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। প্রকল্পের উদ্বোধন শেষে গভর্নর জানান, শিগগিরই বাজারে আসছে 1000, 50 ও 20 টাকার নতুন নোট, যাতে থাকবে না কোনো ব্যক্তির ছবি। প্রধান উপদেষ্টারও যে প্রচেষ্টা, সব জায়গায় কিন্তু উনি বলেন যে আমাদের যে চুরি করা অর্থ আমরা ফেরত নিয়ে আসবো। এটা আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট, সব সরকারেরই এটা পলিটিক্যাল কমিটমেন্ট থাকা উচিত। আমাদের টাকা ছাপানো শুরু হয়ে গেছে,
3টে নোট আসছে বাজারে খুব শীঘ্রই। সেটা হচ্ছে 1000 টাকার নোট, 50 টাকা আর 20 টাকা। এটা আমরা ঈদের আগেই পাবেন আপনারা দেখতে, এবং এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। আন্তর্জাতিক প্রসঙ্গ, প্রায় অর্ধযুগ পর সিরিয়ার উপর আনা নিষেধাজ্ঞা আংশিক শিথিল করেছে যুক্তরাষ্ট্র। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার এই সিদ্ধান্ত জানিয়েছে বর্তমান ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে 2019 সালে সিরিয়ার উপর আরোপ করা গুরুতর নিষেধাজ্ঞাগুলো 6 মাসের জন্য শিথিল করা হলো। পুরো বিষয়টি বাস্তবায়নে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এছাড়া সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক দেশটির কোনো নাগরিক বা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করার বিষয়ে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেটিও সাময়িকভাবে প্রত্যাহার করেছে ট্রেজারি ডিপার্টমেন্ট। তবে পুরোপুরি নিষেধাজ্ঞা তুলে না নেওয়ায় এই সিদ্ধান্তের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। সিরীয় নাগরিকদের দাবি, 13 বছর ধরে গৃহযুদ্ধের কবলে থাকা দেশটির অর্থনীতি পুনর্গঠনে ওয়াশিংটনকে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এবার খেলার খবর। টি-20তে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ডাক মারার রেকর্ড এখন সাকিব আল হাসানের। দুবারের চ্যাম্পিয়ন লাহোরকে ফাইনালে তুলেছেন রিশাদ, কিন্তু একই সময়ে পুরো দমে ব্যর্থ আরেক বাংলাদেশি তারকা সাকিব। ব্যাট বল দুটোতেই চরম হতাশার দিন গেছে তার। একই সঙ্গে গড়েছেন লজ্জার এক রেকর্ড। এতদিন টি-20তে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ 0 রানে আউট হওয়ার বিব্রতকর রেকর্ডটি ছিল সৌম্য সরকারের দখলে। সব মিলিয়ে 32 বার টি-20তে 0 রানে আউট হয়ে সৌম্যকে ছাড়িয়ে গেলেন সাকিব। এই ছিল এখন চারদিকে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।